হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন। লিখনীতে মিঠুপুরি, পর্ব সংখ্যা 30। হঠাৎ তার কোমরে গোজা ওয়াকিটকিতে সংযোগ ভেসে এলো। গার্ডদের সতর্কতা কণ্ঠ শোনা গেল। দেখা গেল টান টান দায়িত্ববোধ। অস্ত্র হাতে তারা মৌমাছির মতো ঘুরছে ওয়াসিম বিল্লার চারপাশে। যে কোনো মুহূর্তেই ঝাঁপিয়ে পড়বে অদৃশ্য শত্রুর উপর। এবার রিচার্ডের ঠোঁটের কোণে ফুটে উঠল অহংকারী, প্রায় নিষ্ঠুর হাসি। সে তো তার রমণী নিজের সমস্ত ক্ষমতায় আবরণে ঢেকে ফেলেছে, যার জন্য সে এতটা উন্মত্ত, যার নিরাপত্তায় সে এতটা তীক্ষ্ণ, এতটা নির্দয়, তাকে কি সে অন্য কারো হতে দেবে? অন্যদিকে দেখা যায় একটি ধুলোমাখা গুদাম ঘরের এক কোণে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে প্রফেসর আনাম। ভদ্রলোকের মুখে মোটো করা কাপড় ঢুকিয়ে রাখা হয়েছে, যার কারণে গোঙানি ছাড়া কোনো শব্দ বের হচ্ছে না। চারপাশে শুনশান বা শ্মশান ঘাটের নীরবতা। পথভ্রষ্ট হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে। দৃশ্যপট পরিবর্তন করলে এবার বাংলা বাজারের একটি ক্যাটারিং সার্ভিসের দোকানের পিছনে অংশ দেখা যায়। ভোর রাতের আবছা অন্ধকারে চারপাশে পাতালপুরীর মতো স্তব্ধ। ধুরন্ধর শিকারী শিকারের অপেক্ষায় যেমন ফাঁদ পেতে বসে থাকে, তেমনইভাবে একটি গাছের আড়ালে উৎ পেতে লুকিয়ে থাকে দেখা যায় সুরকার ওরফে ম্যাডবিচ। ভেতরে তখন শেষ মুহূর্তের ব্যস্ততা। সবাই যার যার মতো প্রস্তুত হচ্ছে। ফজরের আজান পড়ার সাথে সাথেই সকলে রওনা দেবে ওয়াসিম বিল্লার উদ্দেশ্য। হঠাৎ ভেতর থেকে একজন লোক প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বেরিয়ে এলো। লোকটা একটি ঝোপের আড়ালে নিজের কাজ সারতে যাবে, অমনি অন্ধকারের বুক চিরে ঝড়ের গতিতে একটি হাত বেরিয়ে এলো। তারপর কিছু বুঝে ওঠার আগেই লোকটার ঘাড় মটকে দিয়ে নিথরটা ছুঁড়ে মারল ঝোপের ভেতরে। পর মুহূর্তেই চটজলদি অচেতন লোকটি গায়ের পোশাক খুলে নিজের গায়ে ছাপিয়ে নিখুঁত ছদ্মবেশ ধারণ করে সে সোজা ঢুকে গেল ভেতরে। ঠিক তার 2 মিনিট পরেই ক্যাটারিং সার্ভিসের ছোট মিনি বাসটি ছুটল ওয়াসিম বিল্লার উদ্দেশ্যে। সুজি মামা যেন পাখির নরম ডানায় ভর দিয়ে নেমে এসেছে দরিদ্রির বুকে। চারদিকে গলিত সোনার মতো স্বর্ণাভ আলোয় ঝলমল করছে। এমন ধূর্তিময় আলোক উজ্জ্বল দিনকে সাধারণত শুভ দিন হিসেবে গণ্য করা হয়, তবে আজকের দিনটি আক্ষরিক অর্থে শুভ না অশুভ তা একটু পরেই বোঝা যাবে। আত্মীয় স্বজনদের গিজগিজ করছে ওয়াসিম বিল্লার প্রতিটি প্রসঙ্গ। ইমন ওয়াসিম ক্যাটারিংয়ের দিকটা দেখছেন। ইমন যতটুকু পারে ডেকোরেশনের লোকদের কাজ বুঝিয়ে দিচ্ছে। মিসেস নেহারিকা এক হাতে সকল আত্মীয়দের আপ্যায়ন করছেন। ইতিমধ্যেই পার্লার থেকে লোক এসে গেছে এলিজাবেথকে সাজানোর জন্য। এলিজাবেথ এখনও আগের মতনই রিমোট চালিত পুতুলের মতো নিস্পৃহ। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। একবারের জন্য তাকিয়ে দেখল না মেজে ছুঁয়ে থাকা তার রাজকীয় বিয়ের মোহরের রঙের ভারী লেহেঙ্গা। দেখল না গা ভর্তি মায়ের দেওয়া সোনার গহনাগুলো। দেখল না মিসেস নেহারিকা কিভাবে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে তার একমাত্র মেয়েকে। গোলাপের পাপড়ির মতো কোমল ত্বকে কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া তাকে যে কতটা মোহনীয় আর আকর্ষণীয় করে তুলছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। অথচ তাকে সাজানোর দায়িত্ব থাকা 4 জন রূপটান শিল্পী নিজেরা মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও তারা তার দিক থেকে চোখের মুগ্ধতা সরাতে পারছিল না। সাজানোর প্রতিটি ধাপ শেষ হতেই তারা যেন বারবার এলিজাবেথের এই অপরূপ সৌন্দর্যের বিমোহিত হয়ে পড়েছিল। একইভাবে দরজার আড়াল থেকে এক জোড়া হ্যাজেল চোখও মুগ্ধতা ঘর লেগে যায়। পুরুষালী বিমুগ্ধ চোখে দুটো যেন নিঘর দৃষ্টিতে গিলে খাবে রুশ রমণীর অপার সৌন্দর্য। কিন্তু যখনই রূপটান শিল্পী এলিজাবেথের ঠোঁটে রেড লিপস্টিক পরিবর্তে নোট লিপস্টিক দিল, তখনই অর্থকৃত আর হাত দুটো মুঠো হয়ে আসে।
নেশা ছাড়ল মুগ্ধ হ্যাজেল চোখে তীব্র তৃষ্ণা ফুটে ওঠে। ক্যাটারিংয়ের লোক ভেতরে আসলো কী করে? দরজার আড়ালে অবস্থারত লোকেটার হ্যাজেল রঙের সেই ডুবন্ত চোখ দুটো হতে ক্ষণিকের জন্য সমস্ত বিতৃষ্ণা আর মুগ্ধতা কেটে গেল। চমকে উঠল সে। দ্রুত মশলার ছাঁচ লাগা গামছা দিয়ে মুখটা আরও ভালোভাবে ঢেকে নিল। তারপর পেছনে ঘুরতেই দেখতে পেল ইমন দাঁড়িয়ে আছে। ছেলেটার কঠিন হয়ে আসা ভ্রুযুগলের সন্দিহান ভাব। ক্যাটারিং সার্ভিসের লোক গলা খাকারে দিয়ে গলায় পরিষ্কার করে নিল। তারপর অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে আওড়ালো, মন্ত্রী সাহেব কোথায়? আমাদের গুরু ওনাকে খুঁজছে। ওনাকেই তো খুঁজতে এলাম। সনাতনদের জন্য মাটন কষা করবে নাকি কাচ্ছি সেটা জানার জন্য। লোকটার কথা শুনতেই ইমন হৃদয়ে কুচকানো ভাব মিলিয়ে যায়। সে স্টার রুম দিয়ে ইশারা করে বলল, আব্বু ওখানেই। লোকটা সেদিকে হেঁটে যায়। লোকটা চলে যেতেই ইমন একটু এগিয়ে গেল। লোকটা একটু আগেই যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানে গিয়েই সে দাঁড়ালো। দরজার পাশে দাঁড়াতেই তার চোখ গেল রুমের ভেতরে বোনকে দেখা মাত্রই তার ভেতরে সমস্ত সংশয় সন্দেহ ধোয়া মতো মিলিয়ে গেল। ঠোঁটে মিষ্টি হাসি ফোটে। সে স্নিগ্ধ হেসে বোনের কাছে যায়। ক্যাটারিং সার্ভিসের লোকটা তখন ইমন যেদিকে ইশারা করেছিল সেদিকে গেলেও পরক্ষণে সে তার দিক পরিবর্তন করে ফেলল। পকেট থেকে একটি দামি ফোন বের করে একটু সাইডে চলে যায় সে। তারপর ইব্রিয়াতের নাম্বারে বের করে কল করলো। কল রিসিভ হলো তৎক্ষণাৎ। মুহূর্তের মধ্যেই একটু আগে শীতল কণ্ঠস্বর গুরু গম্ভীর কণ্ঠে রূপ নিল। হ্যালো, কে? ইসমি আর কে? ওপাশ থেকে ইব্রিয়াত হাঁপ ছাড়ল। নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল। সে এক নিঃশ্বাসে বলতে লাগলো, আজব লোক তো আপনি। হিডেন অ্যান্ড সিক গেম খেলবেন আপনারা আর প্রেশার ফল করবে আমাদের। আপনারা হাজব্যান্ড ওয়াইফ কি শুরু করেছেন বলবেন তো? আপনি কখন আসবেন তো নাকি? লোকটার ঠোঁটের কোণে এক কোণে বিশ্রীভাবে বেঁকে গেল। সে তার সেই বিকৃত হাসির আড়ালে শান্ত গলায় বলল, আই এম অলরেডি হেয়ার। ন্যানো সেকেন্ডের ভিতরে নিয়ে যোগ করলো, বাট কিপ ইটস সিক্রেট। আই হ্যাভ এ সারপ্রাইজ ফর হার। সারপ্রাইজ? একটু পর বিয়ে আর এখন কিসের সারপ্রাইজ? হ্যাঁ, অনেক হয়েছে এসব। এখন আর কোনো কিছু নয়। আপনাদের যা করার বিয়ের পর করুন। আমাদের একটু দম নিয়ে বাঁচতে দিন। নিঃশ্বাস আটকে আসছে আমাদের। শুনেছেন তো? ইব্রিয়াত আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে সে গম্ভীর গলায় কিছু বলল, যা শোনা বা মানার ইচ্ছা বা থাকা সত্ত্বেও তাকে শুনতে হলো। এরপর কটকট শব্দ করে কল কেটে গেল। কল কেটে যেতেই লোকটার ঠোঁটে নিড়ে বাঁকা হাসি ফুটে উঠল। হা করে হাসবেন না। মশা ঢুকেলে বাঁচবেন না। যদি ঢুকে মশা, পায়খানা হবে কষা, বুঝলেন? হঠাৎ করে অচেনা একটি ছেলের মুখে এহেন কথা শুনে ভড়কে গেল ভদ্রমহিলা। বাকি দুজন থতমত খেয়ে গেল। অথচ গৌরবের মাঝে এমন মিশ্র প্রকৃত বিশ্বাস কোনো হেলদোল নেই। সে নির্বিকার। তার অভিব্যক্তি এমন রূপ ধারণ আছে যা দেখে বোঝার উপায় নেই সে কোন মোড়ে আছে। তবে তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ চাপে আছে। পেটের ভেতর ভয়ঙ্কর কিছু চেপে রেখেছে, না পারছে হজম করতে আর না তো নিগড়ে দিতে। ভদ্রমহিলা এবার ভীষণ ক্ষেপে গেলেন। এ ছেলে, এসব কি বলছো? গৌরব সব হারিয়েছে। সর্বসন্ত মানুষের মতো মুখ করে শুকনো গলায় বলে, এখন তো তাও কিছু বলছি, একটু পর হয়তো তা বলার পরিস্থিতিও থাকবো না। মহিলা এবার বিচলিত হলেন। উদ্বিগ্ন দেখিয়ে বললেন, কেন বাবা, কি হয়েছে? তুমি কি অসুস্থ? গৌরবের এবার প্রত্যুকার মানুষের ন্যায় নিস্তব্ধ। তেমন কিছু না আন্টি, পেটে ছোটোখাটো একটা বোমা সেট করা, ওটা যে কোনো সময় ফেটে যেতে পারে। মহিলা আঁতকে উঠলেন। আল্লাহ! গৌরব শুকনো মুখে মাথা নাড়ালেন। মহিলাটা ভীষণ সরল। তিনি গৌরবের মাথায় হাত রেখে খুবই নমনীয় কণ্ঠে বললেন, তাহলে এখন? গৌরব মহিলার সরলতার সুযোগ নিয়ে হঠাৎ দুষ্টু হেসে উঠল। আপনার কি কোনো সুন্দরী মেয়ে আছে আন্টি? থাকলে নাম্বার দেওয়া যাবে? না মানে একটু অসুস্থ তো, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন ছিল।
কিরে নাটকির নাতি, ঘরে বউ রেখে এখানে এসে কি নিয়ে পোটলাপুটলি করছিস? আড়াল থেকে ক্যামেরা হাতে বেরিয়ে এলো ইব্রিয়াত। ওকে দেখা মাত্রই গৌরব শিউরে ওঠে, বিশেষ করে ক্যামেরা মহিলারা সরে পড়ল। এরা যে এ যুগে বদ তা বুঝতে পারে বাকি নেই তাদের। গৌরব ভ্যাবলার মতো হাসতে হাসতে ইব্রিয়াতের পাশে গিয়ে দাঁড়ালো, কাঁধে কাঁধ ধারা ধাক্কা মেরে বলল, আরে রাগিস কেন? পেটের ভেতরে কথা চেপে রাখতে রাখতে সব কিছু অসহ্যকর ঠেকছিল, তাই ভাবলাম আন্টির সাথে একটু মজা নেই। বাট আই লাভ মাই বউ। ইব্রিয়াত চোখ গরম করে গৌরবের দিকে তাকালো, খ্যাপা ঘাড়ের মতো মাথা নিয়ে গৌরবের বুকে গুঁতা মারল। ফুডাঙ্গিরি করে লাভ নাই, তুই যে তলে তলে কী করিস আমরা তা বুঝি। গৌরব জিভ কাটে, রাম রাম রাম, এসব কি করে বলছিস তুই? পচা কথা বলে না বান্ধবী, হিয়া জানলে খুব রাগ করবে, বলে দু হাতে ইব্রিয়াতের কোনোই জড়িয়ে ধরে। তৎক্ষণাৎ সরে যায় ইব্রিয়াত, কোনোই দিয়ে আঘাত করলো গৌরবের পেটে, তারপর ওপরের দিকে পা বাড়ালো। ব্যথায় কুকড়ে গিয়ে গৌরব পিছন থেকে ডেকে উঠল, আরে কোথায় যাচ্ছিস? ইব্রিয়া যেতে যেতে প্রত্যুকার করে, প্রথমে ইমামার কাছে, তারপর হিয়ার কাছে। আতকে উঠল গৌরব, হিয়ার কাছে কেন? তোর কীর্তিকলাপ দেখাতে। বুক চাপা আতঙ্কে শিউরে উঠল গৌরব, আর এক মুহূর্ত দেরি না করে সে ছুটে গেল ইব্রিয়াতের পিছু পিছু। ক্যাটারিং কর্মী ছদ্মবেশে ওয়াসিম বিল্লা প্রবেশ করা সুরকারের এখন বাড়ির পিছনে গেটে ইব্রিয়াতের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই ইব্রিয়াত এলিজাবেথকে নিয়ে এখানে হাজির হবে। তারপর সুরকারে তাই করবে যা অনেক আগেই করা উচিত ছিল। গা থেকে ক্যাটারিংয়ের নোংরা পোশাকটা দ্রুত ছেড়ে ফেলে সে নিজের চেনা রূপে ফিরে এলো। তার বিষাদগ্রস্ত ঠোঁটের কোণে এক চিলতে প্রশান্তির হাসি বারবার উকি দিয়ে ছাড়ছে, তবে সে নিজেকে শক্তভাবে নিয়ন্ত্রণ করে। মিশন পুরোপুরি সফল হওয়ার আগেই বিজয়ের উল্লাস করা বোকামি। আজকের মিশনে যদি সে সফল না পারে তবে সে তার রেড ওয়াইন আর কোনোদিনও নিজের করে পাবে না। শয়তান, তুই এখানেও এসে পড়েছিস? তরুণত্বের উত্তপ্ত মার মুখী কণ্ঠস্বর শুনে সুরকার চমকে পিছনে তাকালো, দেখলো রাগে ফুঁসছে থাকা ইমন তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ইমনকে এখানে দেখে সুরকার প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণে তার ঠোঁটে ফুটে উঠল শীতল হাসি। অবশ্য মুখের মাস্কের কারণে সেই পৈশাসিক হাসি প্রকাশ পেল না। গ্রীবা কিছুটা বাঁকিয়ে বাঁকা হেসে সুরকারের সর্দপর্ণে প্রশ্ন ছুড়ল, তাহলে চিনে ফেলেছ? টকবগে রক্তে আর বলিষ্ঠ গড়ানো তাগড়া যুবক ইমন। সে ক্ষিপ্ত চোখে সুরকারের মায়াবী হ্যাজেল চোখের দিকে তাকালো। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। দাঁতে দাঁত চেপে ইমন বলল, মানুষের মস্তিষ্কে বিরল জিনিস সহজে ভুলতে পারে না। আমিও তোর এই চোখ দুটো ভুলিনি। ইমন তার কথা শেষ করতে পারল না, হঠাৎ তার শরীরে অসর হয়ে পড়ল, চোখের পলকে স্থির হয়ে গেল। সুরকার তার চোখের সমহীন শক্তি নিয়ে পলকেই ইমনের বশ করে ফেলেছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে সুরকার সেই যা ইমনের দিকে এক পা বাড়াবে অমনি পিছন থেকে গম্ভীর পেশাদার কণ্ঠে ভেসে এলো, ইউ ব্লাডি ম্যাড বিচ। সুরকার অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে মুখ তুলে ইমনের পিছনের দিকে তাকালো, দেখলো অফিসার প্রেম ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সুরকার প্রথমে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রেমের আপাদ মস্তক মেপে নিল। না অফিসার, এবার বেশ ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। ঠিক এভাবেই রোহিতকে হিপনোটাইজড করে জঙ্গলে নিয়ে টুকরো টুকরো করেছিল, তাই না? সুরকার এবারও তার চোখের সম্মোহন বিদ্যা খাটাতে চাইল, কিন্তু দ্রুত প্রেম একবারের জন্য তার চোখের দিকে তাকালো না। প্রেম কৌশল তার দৃষ্টি সরিয়ে রেখেছে। সুরকার বুঝলো এবার তার চতুর কাজ হবে না, তাকে এবার সশরীরে লড়াই নামতে হবে। তবে ইমন এখানে বাড়তি ঝামেলা, তাই সে চোখের ইশারায় ইমনকে সামনে হেঁটে যাওয়ার আদেশ দিল। অবশ্য রোবটের মতো ইমন সুরকারের ইশারা মেনে পিছনে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। এরপরেই সুরকার তার চেনা পৈশাচিক রূপে ফিরে গেল। অফিসার প্রেমও তো দমবার পাত্র নন, তার ঠোঁটের কোণে ধীরে ধীরে বেঁকে গিয়ে বিকৃত হাসি রূপ নিল। চিতা বাঘের মতো ক্ষিপ্ত গতিতে সুরকারে ঝাঁপিয়ে পড়ল প্রেমের উপর। প্রেমও সর্বশক্তিতে প্রতিহত করলো। শুরু হলো দুজনের মধ্যে তুমুল ধস্তাধস্তি আর জীবনপণ লড়াই। অথচ এখনও প্রেমের পকেটে থাকা ফোনটি অবিরত বেজেই চলছিল। শহরের এক হোটেলে লারা তার জন্য দুপুরের খাবার নিয়ে অপেক্ষা করছিল।
পশ্চিমা সংক্রান্তি মেয়েটি আজ জীবনের প্রথমবারের মতো শাড়ি পরেছে, নিজের হাতে রান্না করেছে, তাও শুধুমাত্র প্রেমের জন্য। অথচ দূর থেকে জানলা দিয়ে কনের সাজে সজ্জিত এলিজাবেথ নির্লিপ্ত মুখে দেখছিল প্রেম আর সুরকারের মরণপণ লড়াই। তার মুখায়ব অদ্ভুত রকমের শান্ত, সেখানে কোনো ভয়ের বা উদ্বেগের লেশমাত্র নেই। অস্বাভাবিক রকম শীতল ও স্বাভাবিক চোখে নিয়ে সে পুরো দৃশ্যটা দেখছে। একটু আগে ইব্রিয়াত তাকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু সে যায়নি। বোকা ইব্রিয়াত হয়তো সুরকারের আসল চালটা ধরতে পারেনি, কিন্তু এলিজাবেথ তার আগেই সবটা দেখেছে এবং পরিস্থিতি ঠিক কোনটা ভুল সে বুঝতে পেরেছে। আর শেষ পর্যন্ত তাই হলো। ওদিকে সুরকারের পূর্ব সমূহী আদেশে ইমন তৎক্ষণাৎ সীমানা প্রাচীর পেরিয়ে ঘন জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছে। প্রেমের সাথে প্রাণঘাতী লড়াইয়ের ব্যস্ত থাকায় সুরকারের পক্ষেও তার ইমনকে থামানো বা নতুন কোনো নির্দেশ দেওয়া সম্ভব হয়নি। ফলে অবশ অবয়বে ইমন সামনে গিয়ে এগোতে থাকে, যার ফলে সে জঙ্গলের ভেতরে ওত পেতে থাকা সহস্র গার্ডের নজরে পড়ে গেল। আর তার ঠিক পরেই মুহূর্তেই চারপাশ কাঁপিয়ে একটি বিকট শব্দ হলো, ঠাস।